আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। আজ নভেম্বর মাসের 24 তারিখ 2024 সালের আজকের 24 তারিখটি বাংলাদেশিদের জন্য একটি বিশাল সুখবর। যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি, কেন সুখবর তা ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনি সম্পূর্ণটা জানতে পারবেন। বিশেষ করে যারা অবৈধভাবে ইতালিতে রয়েছেন, অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য পথে রয়েছেন, যারা লিবিয়া, তিউনিসিয়াতে অপেক্ষা করছেন বা ইউরোপের বিভিন্ন দেশে অপেক্ষা করছেন ইতালিতে অবৈধভাবে এসে বাকি প্রসেসিং করার জন্য, এই তথ্যটি আপনি দেখেছেন, বাকি লোকজনকে দেখাতে শেয়ার করে দিতে হবে। কারণ ইতালির বর্তমান কঠোর ডানপন্থী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্ত নেওয়ার ফলে শুধু লিবিয়া, তিউনিসিয়া নয়, যেই কোনো দেশ থেকে যেই কোনোভাবে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করার পর বৈধতা পাওয়ার ক্ষেত্রে নতুন এক দিগন্ত বা নতুন এক সূচনা করতে চেয়েছিলেন তিনি করেছেন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত। এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে অবৈধ অভিবাসী বাংলাদেশিরা কিভাবে বিপদে পড়তে যাচ্ছিল আর কিভাবে এটি কাজ করত তা জানবেন এই ভিডিওর মাধ্যমে। এবং নতুন যে সিদ্ধান্তটি এসেছে আর এই সিদ্ধান্তটির ফলে কিভাবে বাংলাদেশিদের আবারও ইতালিতে যাওয়া থাকার স্বপ্ন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কাজেই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে একটু পেছনে যেতে হবে। পেছনে যেতে হলে প্রথমেই দেখতে হবে ইতালি আলবেনিয়ার সাথে 5 বছরের চুক্তি করেছে আর সেই চুক্তির আওতায় ইতালিতে 4টি কেন্দ্র বানানো হয়েছে। একটিতে যেটি অভ্যর্থনা কেন্দ্র, প্রথম নেওয়ার পরে স্ক্যানিং বা বাকি প্রক্রিয়া। দ্বিতীয়টি হচ্ছে যেই অভিবাসীদেরকে দেশে পাঠাবে সেটার কেন্দ্র। 3 নাম্বারটি হচ্ছে যেখান থেকে ইতালিতে ফিরিয়ে আনা হবে, মানে সে বৈধতা পেয়েছে বা ইতালিতে থাকার অনুমতি পেয়েছে তাদেরকে। আর এটা হচ্ছে চতুর্থ, যেখানে অপরাধী তাকে শাস্তির জন্য সেখানে রাখা হবে। আর এই প্রক্রিয়াগুলো একবারে ক্লিয়ারভাবে প্রসেসিং করবে কিভাবে, একজন বাংলাদেশি যিনি আশ্রয় আবেদন করেছেন ইতালিতে প্রবেশের জন্য, তাকে তার আশ্রয় আবেদন বাতিল হয়েছে, তাকে দেশে পাঠিয়ে দেবে। এই আশ্রয় আবেদন কিভাবে বাতিল হবে, কিভাবে আমরা এটা কনফার্ম করব? কারণ ইতালির সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার একবারে সহজ পন্থা হচ্ছে আপনি আবেদন করলে 99.99% আপনার আবেদন বাতিল হবে। কারণ অনিরাপদ দেশ থেকে আসা অভিবাসীরাই থাকতে পারবে, নানানভাবে আইনের মারপ্যাচে সে আশ্রয় আবেদন পাবে। বাকি প্রসেসিং পর্যায়ক্রমে অবস্থা, পরিস্থিতি বা ডকুমেন্টসের উপর নির্ভর করবে আপনি কতদিনে সেটার বৈধতার কাগজপত্র পাবেন বা কতদিন পর আপনি ইতালিতে স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে সেখানে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। আর এই ক্ষেত্রে আপনাকে টোটালি ইতালিতে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না, আপনাকে ডিপোর্ট করা হবে বাংলাদেশে। এই তালিকাটি কিভাবে তৈরি করা হয়েছে? ইতালির বর্তমান কঠোর ডানপন্থী সরকার বাংলাদেশকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এটি করেছিল তারা 2024 সালের জুন মাসে। এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মূল টার্গেটই ছিল অবৈধভাবে প্রবেশকৃত বাংলাদেশি এবং অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, যারা ইতালিতে রয়েছেন আসবেন ভবিষ্যতে। যে জন্যে এটি ইতালির বর্তমান যে সংসদ, বর্তমান কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকারের নিয়ন্ত্রণাধীন, তারা ক্যাবিনেটেও পাস করে। এটি প্রথম কিভাবে তারা কাজ করেছিল সেটিও জানতে হবে। যখন প্রথম আলবেনিয়াতে 16 জনকে পাঠানো হয়েছিল, প্রথম 2 জন অসুস্থতা, 2 জন নাবালক, 4 জনকে ইতালির আদালতের রায় বা ইতালির সাথে আলবেনিয়ার যে চুক্তি সেই অনুযায়ী ফিরিয়ে আনা হয়েছে। বাকি ছিল 12 জন প্রসেসিংয়ে। এই 12 জনকেও 48 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনার জন্য ইতালির রোমের একটি আদালত রায় দেয়। রোমের আদালত সেখানে ব্যাখ্যা হিসেবে দেখিয়েছে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের আদালতে বাংলাদেশ অনিরাপদ দেশ, যদিও ইতালি সেটাকে নিরাপদ মনে করছে। এখন ইউরোপীয় ইউনিয়নের আদালত যেটা বলছে আমরা কি সেটা ফলো করব, না বর্তমান সরকার যেটা বলছে সেটা ফলো করব, এই প্যাচে পড়ে লোকজন চলে আসে বা 48 ঘন্টার মধ্যে তাদেরকে ফিরিয়ে আনার অনুমোদন দেয়। এই
এই বিচারক আদালতরা কী ধরনের ঝামেলা জড়িয়েছিল তা আপনারা অবগত রয়েছেন যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকছেন। বর্তমান সারা পৃথিবীর সবচেয়ে বেশি টাকার মালিক ইলন মাস্ক, যিনি সরাসরি এই ব্যাপারে নাক গলিয়েছেন বিচারকদের বিরুদ্ধে, যেটি নিয়ে কম ফানি গলা হয়নি। সর্বশেষ ইতালির রাষ্ট্রপতি পর্যন্ত ইলন মাস্ককে অনুরোধ করেছেন ইতালির অভ্যন্তরীণ ব্যাপারে কথা না বলার জন্য। ইতালির রাজনৈতিক দল এবং ইতালির নাগরিকরাও এই ব্যাপারে অনেক বেশি ক্ষেপেছে, কারণ আমেরিকার একজন ব্যক্তি ইতালির ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলিয়েছেন, এটি কেউই ভালোভাবে দেখতে পাননি। আর যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির টোটাল পদক্ষেপটাই অনেকটা বিতর্কের মুখে চলে যায়। এরপরও জর্জিয়া মেলোনি কি করেছেন, সেই 12 জন প্লাস 4 জন 16 জনকে যখন ইতালিতে নিয়ে আসা হয়েছে, জরুরিভাবে ইতালির একটি ক্যাবিনেট ডেকেছেন, আর সেই ক্যাবিনেটে বাংলাদেশকে নিরাপদ দেশ তালিকায় অন্তর্ভুক্ত করে একটি বিল পাশ করে ফেলেছেন। এখানে আদালতের রায় কোনো কিছুই যায় আসে না, সরকার যেটা করবে এটাই হচ্ছে আইন। সেই প্রেক্ষিতে আবারও 8 জনকে আলবেনিয়াতে পাঠিয়েছে, যদিও একজন মানসিক ভারসাম্যহীন থাকার কারণে তাকে নিয়ে আসা হয়েছে 5 ঘন্টার মধ্যে। বাকি লোকজনকেও ফিরিয়ে আনার জন্য অন্য একটি আদালত আরও একটি রায় দিয়েছে, আর সেখানেও তারা একইভাবে ব্যাখ্যা দেখিয়েছে ইউরোপীয় আদালত যতদিন পর্যন্ত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশিদের এই আশ্রয় আবেদন বা এই প্রক্রিয়াটি আলবেনিয়াতে যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণ অবৈধ। যেই প্রেক্ষিতে সেই লোকজনকেও আলবেনিয়া থেকে ইতালিতে নিয়ে আসা হয়েছে। এই দুটি স্টেপ টোটালি ব্যর্থ হয়েছে, যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার একই কথা বলে যাচ্ছেন যে আলবেনিয়াকে তিনি একটি মডেল হিসেবে দেখাতে চান ইউরোপের বাকি দেশগুলোকে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, বর্তমানে যুক্তরাজ্য একই স্রোতে গা ভাসাচ্ছে। তারাও মনে করছে যে আলবেনিয়ার মতো তৃতীয় দেশে অভিবাসী রেখে যাচাই বাছাই করা অনেক সহজ বা এটিই করা উচিত। বর্তমান ইতালির বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ মানুষ যদিও এটার বিপক্ষে, যে পরিমাণ টাকা বর্তমান প্রধানমন্ত্রী বিনিয়োগ করছেন এই পথে, এই পরিমাণ টাকা দিয়ে ইতালির বহু খাতে কাজ করা যেত, এটি তাদের ভাষ্য। যদিও প্রধানমন্ত্রী বারবার একই কথা বলছেন যে আমার সরকার বা আমাদেরকে সাধারণ জনগণ ভোট দিয়েছে অভিবাসী ঠেকাতে বা অভিবাসী গতিরোধ বা প্রতিরোধ করতে। এটি হচ্ছে সর্বশেষ অবস্থা আলবেনিয়া থেকে লোক নিয়ে আসা। এর মধ্যে স্পেনের এমন একটি ঘোষণা ইতালির প্রতিটি ব্যক্তির চায়ের টেবিলে ঝড় তুলেছে। ইতালি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য যারা ইউরোপের প্রথম সারির অর্থনীতির দেশ, স্পেন দ্বিতীয় সারির অর্থনীতির দেশ, আর সেই স্পেনই কিনা ঘোষণা করলো প্রতি বছর 3 লক্ষ অবৈধ অভিবাসীকে তারা বৈধতা দেবে। রীতিমতো যেখানে এই কঠোর ডানপন্থী সরকারগুলো অভিবাসীদেরকে তুলোধনা করছে, প্রতিদিনই নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, আটক করছে, বের করে দিচ্ছে বা বের করার পরিকল্পনা নিয়ে নতুন দেশগুলোর সাথে চুক্তি করছে, আর যে কারণে এজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরের নৌকাডুবি, শরণার্থী মৃত্যু বা অস্থিরতা, লিবিয়া, তিউনিসিয়া বা বিভিন্ন দেশে নানাভাবে অভিবাসী বিরোধী নির্যাতন, অত্যাচার বেড়ে গেছে, সেখানে স্পেনের মতো একটি দেশ কিভাবে এই ঘোষণা দেয়? এখানে পার্থক্যটা হচ্ছে ডানপন্থী সরকারগুলো অভিবাসী ইস্যুকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করছে, অথচ এর বিপক্ষে হচ্ছে স্পেন হচ্ছে বামপন্থী একটি সরকার ক্ষমতা চালাচ্ছে। তারা বলছে যে আমাদের অর্থনীতিকে আমাদেরকে সুসংগত করতে হবে, আর যেটার জন্য আমরা কাজ করছি, আর যে কারণে এই সিদ্ধান্ত। মূলত স্পেনের এই সিদ্ধান্ত ইউরোপের রাজনীতিতে নতুন একটি আবহাওয়া সৃষ্টি করেছে বা ঝড় বয়ে যাচ্ছে। আর যেই প্রেক্ষিতে বর্তমানে যে সুবাতাসটি এসে পৌঁছায় ইতালির বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি আলবেনিয়াতে যে কর্মীদেরকে রেখেছিল অভিবাসী পাঠিয়ে যাচাই বাছাই যে প্রক্রিয়াগুলো, সেই কর্মীদেরকে প্রত্যাহার করেছে। আর এই কর্মী প্রত্যাহারের মধ্য দিয়ে ইতালি যাওয়ার জন্য অপেক্ষারত বাংলাদেশি যারা লিবিয়া, তিউনিসিয়া পথে রয়েছে, নিঃসন্দেহে তাদের দুঃস্বপ্ন বা গলার যে পানি শুকিয়ে গিয়েছিল সেটি আবার ফিরে আসবে, কারণ খুব সহসায় আলবেনিয়াতে আবার অভিবাসী পাঠানোর কোনো ঘোষণা আমরা পাচ্ছি না। যদিও প্রতিটি দেশ, প্রতিটি সরকার তাদের নিজস্ব ইচ্ছা শক্তি বা নিজস্ব সিদ্ধান্ত প্রতিনিয়তই পরিবর্তন করতে পারে। যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত বলতে পারি নিঃসন্দেহে এটি বাংলাদেশিদের জন্য ভালো খবর, যারা অবৈধভাবে ইতালির ভেতরে রয়েছে, যারা আসছে, যারা পথে রয়েছে। আপনার মতামত কমেন্টস করুন। এই ঘোষণাটির পর আপনার অনুভূতি কী ছিল?